ফালাকের কণ্ঠস্বর শুনে রুহানি চোখ তুলে তাকাল। ফালাক কিছুটা পিছিয়ে উপরের দিকে তাকাল। কাউকে দেখতে না পেয়ে রাগে গজগজ করতে করতে চেঁচিয়ে বলল, এগুলো কোনো ধরনের অসভ্যতা? একটা মেয়ের গায়ে পানি ঢেলে দিল। ন্যূনতম কমন সেন্স নেই? এটা ভার্সিটি বাড়ি নয়। সামনে পেলে থাপ্পড় মেরে সোজা করে দিতাম। ফালাক বিড়বিড় করছে। রুহানির বন্ধুরা ততক্ষণে ছুটে উপরের দিকে চলে গেছে। ফালাক রুহানির দিকে তাকাল। রুহানি চোখ নামিয়ে নিল। নুশা ওকে ওখান থেকে নিয়ে গেল। নুশা রুহানির চুল মুছে দিচ্ছে। সাথে সাথেই ওর জন্য ড্রেস আনিয়ে নিয়েছে পাশের শপ থেকে। রুহানি চেঞ্জ করে নিয়েছে। রুহানি চুল থেকে নুশার হাত ছাড়িয়ে বলল, আমি বাড়ি যাচ্ছি। রুহানি উঠে দাঁড়ালে নুশা বাধা দিয়ে বলল, কেন? রুহানি কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুই বুঝতে পারছিস না? এই জন্য আমি আসতে চাইনি ভার্সিটিতে। রুহানি আশেপাশে বন্ধুদের দিকে আর চোখে তাকালো, তারপর সাউন্ড লো করে বলল, তুই যেমন ভাবছিস তেমন তো নাও হতে পারে। রুহানি কিছু বলতে যাবে তখনই আরও কিছু বন্ধুরা ঢুকল। তারপর বলল, ঈশার কাজ এসব করে পা ঝুলিয়ে বসে আছে। বলে কি না ডিম ছুঁড়েছে তাই আমি পানি মেরেছি। নুশা এগিয়ে গিয়ে বলল, কিছু বলিস নি তোরা? ওরা রুহানির দিকে তাকাল। তারপর তুরানি বলল, যা শাস্তি দেওয়ার রুহানি দেবে। নুশা রুহানির দিকে তাকাল। রুহানি মুখ গম্ভীর করে নিল। নুশা রুহানির হাত ধরে বাইরে নিয়ে গেল। ফালাক ওর আশেপাশেই ছিল। রুহানিকে অন্য ড্রেসে ভেজা চুলে দেখল। ফালাকের মনে হচ্ছে বম ফাটবে। নিশ্চয়ই রুহানি কিছু একটা করবে। নুশা রুহানির হাত ধরে বলল, রুহানি তোকে এভাবে মানায় না। রুহানি নুশার দিকে তাকাল। তারপর বলল, আমার আর এসবে মন টানে না। তাই বলে প্রতিবাদ করবি না? রুহানি শুকনো হেসে বলল, কি বলছিস প্রতিবাদ? এতদিন যা যা হলো, ভাগ্য আমাদের সাথে যে খেলা খেলল তার প্রতিবাদ কার কাছে করব? এ তো ছোটখাটো ব্যাপার। রুহানি, বুঝার চেষ্টা কর। এভাবে হার মেনে নিস না। আজ ছোট ছোট ব্যাপারে হার মেনে নিবি, কাল বড় বড় ব্যাপারে হার মানতে এক সেকেন্ড ভাববি না। রুহানি রেলিংয়ে হেলান দিয়ে বলল, হার মেনে তো বসেই আছি। নুশা রেলিং থেকে রুহানিকে সোজা করে দাঁড় করাল। যত নরম হবি ততই পায়ে পিষতে ইজি হবে। শক্ত হ যাতে কেউ পায়ে পিষা তো দূরের কথা, চোখ তুলে তাকাতেও ভয় পায়। রুহানি বিষণ্ণ মুখে বলল, আমার সে মনোবল নেই রে। আমি ভেঙে গেছি। পুরো তরে ভেঙে গেছি। রুহানি, তোর এই নির্লিপ্ততা আমার সহ্য হচ্ছে না। ঈশার ব্যাপার নিয়ে আমি ভাবছি না। আমি ভাবছি তোর ভবিষ্যতে পরিবর্তিত পরিস্থিতি নিয়ে। তখন তুই কি করবি? এভাবে চুপচাপ সব মেনে নিবি? সবাই কি ধনী হয়ে জন্মায়? মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ঘরে কেউ জন্ম নেয় না? তারা কি বাঁচে না? তারা কি অন্যায়কে অন্যায় বলে না? প্রতিবাদ করে না? তাহলে তুই কেন নিজেকে তুচ্ছ মনে করছিস? হীনন্যতায় ভুগছিস? কেন হারার আগে হার মেনে নিচ্ছিস? রুহানি নুশার দিকে তাকাল। তারপর বলল, চল। ফালাক দূর থেকে ওদের কথোপকথনের এক্সপ্রেশন দেখে কনফিউজড। মনে হচ্ছে ওরা কোনো গভীর আর সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছে। মনে হচ্ছে কিছু একটা হয়েছে। সেটা কি রুহানির সাথে? রুহানিকে ফলো করতে লাগল ফালাক। ঈশা বারান্দার বেঞ্চিতে পা ঝুলিয়ে বসে আছে। সাথে তাইফও আছে।
তাইফ ঈশার দলে ভিড়েছে। 1 মাসে এত কিছু বদলে গেছে যা রুহানির ভাবনার বাইরে। ঈশা রুহানিকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসছে। শব্দহীন তাচ্ছিল্যের হাসি। রুহানির শরীর জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে কেউ গায়ে আগুন ধরিয়ে দিল। রুহানি সামনে যেতেই ঈশা বেঞ্চ থেকে নেমে দাঁড়িয়ে ওকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, আহারে বৃষ্টিতে ভিজে একাকার। রুহানি ওর কথার পিষ্টে প্রশ্ন করল, পানি মারলি কেন? ঈশা ভ্রু প্রসারিত করে বলল, তুই ডিম ছুঁড়েছিলি, আমি পানি মেরেছি। সব শোধ। রুহানি তাইফের দিকে তাকাল। তারপর ঈশার দিকে তাকিয়ে বলল, এখনো শোধ হয়নি। বলেই ঈশাকে ঠাটিয়ে এক থাপ্পড় মারল। ঈশা গালে হাত দিয়ে অবাক হয়ে রুহানিকে দেখছে। রুহানি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এখন শোধ হল। থাপ্পড়টা কেমন লাগলো সেটা তাইফের সাথে শেয়ার করে নিস, কেননা এই থাপ্পড়ের টেস্ট ও অনেক আগেই গ্রহণ করেছে। তারপর পেছনে ঘুরে চলে যেতে লাগল। ঈশা তেরে আসতে নিলে রুহানি পেছনে ঘুরে ওর গলা চেপে ধরে বলল, মেরে দেব। আরেকবার চেষ্টা করলে তোকে জাস্ট মেরে দেব। রুহানি তাইফের দিকে আরেকবার তাকাল। রুহানি ওর বন্ধুদের সাথে চলে এল। দূর থেকে ফালাক ওর কাণ্ড কারখানা দেখে দুহাত ভাঁজ করে মুচকি হাসছে। রুহানির এসব কাজ বরাবরই বিরক্ত লাগলেও আজ বিরক্ত লাগছে না, কারণ এতক্ষণ ধরে এই রুহানিকে মিস করছিল। আর মনে সন্দেহ সৃষ্টি হয়েছিল রুহানির কিছু হয়েছে, কিন্তু এখন সব ক্লিয়ার। রুহানির বন্ধুরা ওকে বাহবা দিচ্ছে। রুহানি মুখ গম্ভীর করে বলল, ফর দ্য লাস্ট টাইম, আমি আর এসবে নেই। আমি ডিসিশন নিয়ে ফেলেছি। আমি আর এসব র্যাগিং ট্যাগিং দিয়ে আর কাউকে বিরক্ত করব না, আর কারো চোখের পানির কারণ হয়ে অভিশাপ কুড়াব না। আমি আমার মতো থাকব, পড়াশোনা করব, বাবা মায়ের সব কথা মেনে চলব, মোট কথা ভালো মেয়ে হয়ে থাকব। আমার সাথে অন্যায় হলে প্রতিবাদ করব, কিন্তু অযথা ঝামেলায় জড়াব না। রুহানির কথা শুনে সবার চোখ কপালে। তুরানি এগিয়ে এসে বলল, তুই এসব কি বলছিস রুহানি? এসব তোর মাথায় কে ঢুকিয়েছে? ওই রনক, তাই না? আমি জানতাম একদিন এমন কিছু হবে। ও তোর মাথা চিবিয়ে খাবে। তাই তো ওকে আমার পছন্দ নয়। কেউ আমার মাথায় এসব ঢুকায়নি। এগুলো আমার ভাবনা, আমার সিদ্ধান্ত। তোরা আমার বন্ধু ছিলি আর থাকবি, বাট এই সব দলে আমি আর নেই। বেস্ট অফ লাক। রুহানি ফালাকের কোট হাতে নিয়ে ওদের সামনে থেকে চলে গেল। নুশা ছাড়া বাকি সবাই শব্দের মধ্যে আছে। ফালাক, শুভ আর শোভানের সাথে বসে আছে। ওর হাতে একটা বই। বই হাতে কিছু একটা বলছে আর ওরা দুজন মনোযোগ দিয়ে শুনছে। শুভ আর সোহান উঠে চলে যেতেই রুহানি ফালাকের দিকে এগিয়ে গেল। ফালাক বোতল থেকে পানি খাচ্ছে। তখনই রুহানি ওর কোলে কোট ছুঁড়ে রাখল। হঠাৎ করে কোলের উপরে কিছু রাখায় ফালাক চমকে গেল। পানি নাক মুখ দিয়ে ঢুকে গেল। ফালাক কাশতে শুরু করল। রুহানি ভ্রু কুঁচকে ওকে দেখছে। কি এমন হলো যে যক্ষ্মা রোগীর মতো কাশছে? ফালাক কাশি থামিয়ে বলল, এমন ভূতের মতো উদয় হলে কেন? দিলে তো ভয় পাইয়ে। যদি মরে টরে যেতাম? রুহানি চোখ উল্টে মুখ বাঁকিয়ে বলল, মরে যাবে? হুহ, মরে যাওয়া কি এত সহজ? যাই হোক, ধন্যবাদ। ফালাক রুহানির মুখে ধন্যবাদ শব্দটা শুনে টাস্কি খেল। তারপর সেটা দমিয়ে বলল, এতদিন কোথায় ছিলে?
রুহানি চোখ ছোট ছোট করে বলল, কেন, মিস করেছ নাকি? ফালাক বলল, সে তো অবশ্যই। রুহানি চোখ বড় বড় করে তাকাল। ফালাক নিজেকে সামলে নিয়ে বলল, ওই যে আমাকে বিরক্ত করতে এসে নিজেই জব্দ হয়ে যাও। তোমাকে অনেক দিন জব্দ করি না। রুহানি মুখ ভেঙচি কাটল। সেটা দেখে ফালাক হেসে ফেলল। তারপর বলল, বললে না তো এতদিন কোথায় ছিলে? রুহানি ফালাকের দিকে একটু ঝুঁকে বলল, হু আর ইউ? আপনি আমার কে? আপনাকে কেন বলবো? সাহায্য করেছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? সাহায্য করেছেন ধন্যবাদ দিয়েছি ব্যাস। পার্সোনাল বিষয়ে ইন্টারেস্ট না দেখালে খুশি হব। রুহানির কথা শুনে ফালাকের বেশ মন খারাপ হল। কিছুটা অপমানিত বোধ হল। মুখটা কালো করে রেখেছে। রুহানিকে একটা প্রশ্ন করেছে, তাতে এত কথা শোনানোর কি খুব প্রয়োজন ছিল? ফালাকের রুহানির প্রতি হঠাৎ অনেক অভিমান হল। কোট হাতে নিয়ে চোখ মুখ শক্ত করে উঠে চলে গেল। রেখো আমায় খুব যতনা। কারণে অকারণে প্রিয় অভিমানে। রুহানি সে সবে পাত্তা দিল না। বারবার একই প্রশ্ন কেন করছে? কি দরকার উনার জানার? অনধিকার চর্চা করতে এসেছে। রুহানি ঝড়ের বেগে ক্লাসে ঢুকল। রনকের পাশে ধপ করে বসতেই রনক রুহানির দিকে চেয়ে ভূত দেখার মতো চমকে উঠল। রুহানি রনকের চমকে উঠা দেখে ভ্রু কুঁচকে তাকাল। ব্যাগ রেখে বলল, কি রে, ভূত দেখেছিস? ভয় পেয়েছিস? বুকে থু থু দে। রনকের আগে যখনই ভয় পেয়ে যেত বুকে থু থু দিত। তাই রুহানি আজ ওকে বুকে থু থু দেওয়ার কথা বলল। রনক মুচকি হেসে বলল, তুমি তাহলে এসেছ? যাক, সুবুদ্ধি হয়েছে। রুহানি মুখ বাঁকিয়ে বলল, তুই তো পণ্ডিত, বাকি সবাই বোকা। রুহানি বইপত্র বের করে বলল, গ্যাপগুলো পূরণ করে দিস। পাশটা তো করতে হবে। তোর কাছে তো আর টিউশন পড়তে পারবো না, টাকা কই? রনক ওর কথা শুনে বিরক্ত হল। তারপর বলল, বন্ধুত্বের মাঝে টাকা পয়সার কথা কেন আসছে? আমি আগের মতোই তোমাকে পড়াব। রুহানি বলল, ওকে, তবে সেটা ভার্সিটিতেই। আর হ্যাঁ শোন, নুশাকে বলেছি তোর জন্য টিউশন দেখতে। ওর অনেক পরিচিত জন আছে, কাজিন আছে। একটা ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করিস না। রনক অবাক হয়ে রুহানির দিকে তাকাল। তারপর আলতো হাসল। রুহানি এই অবস্থায় ওর কথা ভাবছে। কি অদ্ভুত মেয়ে। রুহানির বন্ধুরা ওদের কথা বলতে দেখছে আর নিজেদের মধ্যে কি যেন বলছে। ব্রেকের সময় রুহানির বন্ধুরা রুহানিকে ঘিরে ধরল। রুহানি ওদের ঘিরে ধরার কারণ বুঝতে পারছে না। ঘটনা কি তোদের? এভাবে ঘিরে ধরলি কেন? ভিড় সরা, আমার পড়াশোনা আছে। রুহানির এক ফ্রেন্ড বলে উঠল। রুহানি সত্যি কথা বলতো তো ঘটনা কি? এই রনকের সাথে স্যার যেদিন থেকে বসালো তুই আর রুহানি রইলি না। সারাক্ষণ শুধু পড়াশোনা পড়াশোনা করে পাগল। রনকের সাথে চিপকে থাকিস। কি চলছে? রুহানি না বুঝতে পেরে কনফিউজড হয়ে বলল, কি চলবে? ওরা হেসে কুটি কুটি হচ্ছে। তারপর বলল, প্রেম করছিস না তো? রুহানি বসা থেকে দাঁড়িয়ে গেল। রাগে ওর গা শিরশির করছে। পাগল হয়েছিস নাকি? উল্টো পাল্টা কি বলছিস? ও আমার ফ্রেন্ড। এই সম্পর্কটাকেও ছাড় দিবি না? বন্ধুত্বের মতো সম্পর্কের তামাশা উড়াচ্ছিস? ছি। আর এছাড়া আমার বিয়ে ঠিক জানিস না তোরা? শেষের লাইন বলে রুহানি থমকে গেল।
ওর বিয়ে ঠিক। বিয়ে? আদৌ কি বিয়ে করবে? রুহানি ব্যাগ নিয়ে হনহন করে ক্লাস থেকে বের হয়ে গেল। ওর বন্ধুরা চুপসে গেল। রুহানির সাথে এই মজাটা করা যে একদম ঠিক হয়নি বুঝতে পারছে আর সরি ফিল করছে। রুহানি পুকুর পাড়ে সিঁড়িতে বই খুলে বসেছে। পাশেই রনক। রনক ওকে আগের পড়াগুলো দেখিয়ে দিচ্ছে। রুহানি এই বইয়ে কঠিন করে দেওয়া। আমি লাইব্রেরি থেকে অন্য বই নিয়ে পড়েছি। ওটা একদম ইজি। তুমি বসো, আমি বইটা নিয়ে আসি। রুহানি রনককে থামিয়ে বলল, তুই বস, আমি নিয়ে আসছি। একটু হাওয়া খেয়ে আসি। রুহানি বইয়ের নাম জেনে লাইব্রেরির দিকে যাচ্ছে। রনক পুকুরের স্বচ্ছ পানির দিকে তাকালো। ফালাক লাইব্রেরির শেলফের সামনে দাঁড়িয়ে একটা বই নেড়েচেড়ে দেখছে। রুহানি লাইব্রেরিতে গিয়ে পা টিপে টিপে হাঁটছে। ও ফালাকের চোখে পড়তেই আর চোখে তাকালো। রুহানি শেলফে কি একটা খুঁজছে। কিছু সময় পর রুহানি শেলফ থেকে বই খুঁজে বের করে সেটা নিয়ে আবারও নিঃশব্দে বাইরে চলে গেল। ফালাক রুহানিকে দেখে অবাক না হয়ে পারল না। চুপচাপ এলো, একটা বই নিল আর চলে গেল। কি করে সম্ভব? ফালাক শেলফে বই রেখে রুহানির পেছনে পেছনে বেরিয়ে গেল। রুহানি বই দিয়ে সূর্যকে ঢাকার চেষ্টা করে হাঁটছে। ফালাক বেশ কিছু দূরত্ব বজায় রেখে হাঁটছে। রুহানি পুকুর পাড়ের কাছে যেতেই ফালাক রনককে বসে থাকতে দেখল। ফালাক দাঁড়িয়ে গেল। রুহানি গিয়ে রনকের পাশে বসে বই দিয়ে বলল, নে তোর বই। রনক বই সূচিপত্র দেখছে। রুহানি টিস্যু দিয়ে মুখের ঘাম মুছে টিস্যুটা ফেলে দিল। রনক পেজ বের করে পড়াতে শুরু করল। রুহানি পূর্ণ মনোযোগ দিল। ফালাক দূর থেকে রুহানিকে এত মনোযোগী আর স্থির দেখে অবাক হল। রুহানি পড়াশোনার প্রতি এতটা সিনসিয়ার কবে থেকে হল? বিষয়টা ফালাককে বেশ ভাবাচ্ছে। ফালাকের খটকা লাগছে। রুহানি আবার রনকের সাথে প্রেম করছে না তো? ফালাক কেমন অদৃশ্য এক জ্বলন অনুভব করছে। কেন জ্বলছে বুঝতে পারছে না। রনক আর রুহানি একসাথে ক্লাসে যাচ্ছে। ব্রেক শেষ। রনক হঠাৎ ফালাককে দেখতে পেল। ফালাক তড়িঘড়ি করে কোথাও যাচ্ছে। রনক ফালাককে ডাকল, ফালাক ভাই। রুহানি রনকের দিকে অবাক হয়ে তাকাল। ফালাককে কেন ডাকছে? ফালাক পেছনে ঘাড় ঘুরিয়ে রনককে দেখল। সাথে রুহানিকে দেখে মুখ ভার করে নিল। তাড়াহুড়োর ভাব দেখিয়ে বলল, হ্যাঁ বলো। ধন্যবাদ ভাই। আজকে আপনি ঈশার কাজের প্রতিবাদ করেছেন। দেখেছ রুহানি, তোমাকে বলেছিলাম না ফালাক ভাই খুব ভালো মানুষ? রুহানি মুখ বাঁকাল। তারপর বলল, ভালোর ছিরু। প্রতিবাদ করেছে, এখন অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করা হোক। রুহানির কথা শুনে ফালাক দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। তারপর বলল, রনক, ওর জায়গায় যে কেউ থাকলেই আমি প্রতিবাদ করতাম। মানবতা বলে কিছু তো আছে। আমি আর সবার মতো অমানবিক, নিষ্ঠুর না। মানুষের প্রতি জুলুম, অবিচার করি না। অন্যায়ের প্রতিবাদ করি। আর তোমার এই বন্ধুর মতো অকৃতজ্ঞ নই। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখেনি। আমি আসছি। আমার কাজ আছে। মানুষের মতো আজাইরা থাকি না। রুহানির দিকে তাকিয়ে ফালাক রুহানির দিকে আবারও তীক্ষ্ণ দৃষ্টি দিল। তারপর আবারও ব্যস্ততা দেখিয়ে চলে গেল। রুহানি হা করে চোখ বড় বড় করে ওর যাওয়ার দিকে তাকাল। রনক বুঝতে পারল না কোনো রাগ ঝেড়ে গেল রুহানির উপর। রুহানি রনকের দিকে তাকিয়ে বলল, দেখেছিস কত কথা শুনিয়ে গেল?
তুই আবার বলিস ভদ্র ছেলে? অসভ্য একটা। রনক বলল। মনে হয় কাজের প্রেসারে আছে, তাই। রুহানি তাচ্ছিল্যের সুরে বলল। কি এমন কাজ করে যে এত প্রেসার? রনক স্নিগ্ধ হেসে বলল। আরে উনি অফিস করে রোজ। ভার্সিটির পর বাকি সময় অফিসে থাকে। অনেক রাত পর্যন্ত কাজ করে। পড়াশোনা ও কাজের প্রতি অনেক দায়িত্বশীল। গরিব নাকি? দেখে তো মনে হয় না। রুহানির কথা শুনে রনক হেসে ফেলল। তারপর বলল, গরিবরাই শুধু কাজ করে? উনার বাবার বিজনেস। ভাইয়ের বাবা অসুস্থ, তাই একমাত্র ছেলে হিসেবে সব দায়িত্ব তার উপর। পড়াশোনার পাশাপাশি বাবার বিজনেস সামলায়। রুহানির সেদিনের পার্টির কথা মনে পড়ল। ফালাককে একটা বিজনেস পার্টিতে দেখেছিল। তাহলে সেদিন সেখানে ওর নিজের কোম্পানির প্রতিনিধিত্ব করতে গিয়েছিল। বাহ, পড়াশোনা করে আবার বিজনেসও সামলায়। আর আমি বাপের টাকা উড়িয়েছি, বিনিময়ে এক ছিটা পরিশ্রম করিনি। আজ তার ফল ভোগ করছি। রুহানি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল, তুই এত কিছু কি করে জানলি? একদিন আমার সাথে কথা হয়েছিল, সেদিন বলেছে। আসলে উনাকে লাইব্রেরিতে পড়তে দেখেছিলাম, তাই জিজ্ঞেস করেছিলাম। উনি বাড়িতে পড়ার সময় পান না। কেন পান না সেটা জিজ্ঞেস করতে সব খুলে বলেছে। আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। আমি ভাবতাম আমাদের বয়সী নিম্নবিত্তরাই পরিশ্রমী, কিন্তু না। সেদিন উনার সাথে কথা বলে বুঝতে পেরেছি, সবার জীবনেই একটা গল্প আছে। চল ক্লাসে যাই। ফালাক গাড়িতে ওঠে, ঠাস করে দরজা বন্ধ করে। কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। প্রচুর রাগ লাগছে। রুহানির এমন বাঁকা বাঁকা কথা ফালাকের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। রাগ লাগছে প্রচুর, সাথে অভিমানও। এক পাহাড় অভিমান যেন ওর উপর ভর করেছে। ফালাক গাড়ি স্টার্ট দিল। অফিসে কাজ আছে প্রচুর। রুহানের স্কুল থেকে ওকে নিয়ে বাড়িতে ফিরেছে। রুহানির মনে হচ্ছে এতক্ষণ স্বপ্নরাজ্যে ছিল, এখন এসে পড়েছে সেই করুণ বাস্তবতার মাঝে। দোতলার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে রুহানের হাত ধরে ভেতরে গেল। সন্ধ্যা নেমে এসেছে। বাড়ির পেছনের ঝোপ থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মাঝে মাঝে ব্যাঙের ডাক শোনা যায়। রুহানি বাবার সাথে দেখা করার জন্য রুমের কাছে গিয়ে কান্নার শব্দ পায়। দরজা ভেরানো ছিল, তাই কান্নার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। রুহানি ভালোভাবে শোনার চেষ্টা করছে। রুহানির মা কাঁদছে। রুহানিকে কি করে এই কথাটা বলবো? আমার মেয়ের কি হবে? ওর ভবিষ্যৎটা এভাবে নষ্ট হয়ে যাবে? ওর জন্য আমরা কিছু করতে পারবো না? আমি আর এসব দেখতে পারছি না। রুহানির বাবা ধরা গলায় বলল, সম্পর্কের কোনো মূল্য নেই, সবাই টাকা চিনে। নয়তো যে আহিলের বাবা তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের জন্য পাগল হয়ে উঠেছিল, সে আজ এভাবে এই বিপদের দিনে বিয়ে ভেঙে দেওয়ার কথা বলতে পারে? আমি তাকে ফোন করেছিলাম যাতে আমাকে সাহায্য করে, কিন্তু না, সে রুহানির সাথে আহিলের বিয়ে ভেঙে দিল। আমার এতদিনের স্বপ্ন রুহানির বিয়ে দেব, আজ সব শেষ করে দিল। আমার মেয়েটার কি হবে? ওর কি ভালো ঘরে বিয়ে হবে না? ওকে কি সারা জীবন এই বোঝা বইতে হবে? এই কথাগুলো বারবার বলে রুহানির মা কাঁদছে। আমি পারলাম না। ব্যর্থ আমি ব্যর্থ বাবা। আমি আমার মেয়েকে সুখী দেখতে পারলাম না। এর চেয়ে আমার মরে যাওয়া উচিত ছিল। রুহানির চোখেও পানি জমেছে। মেইন ডোর খুলে বাইরে চলে গেল।
রাস্তার ধারে ল্যাম্পপোস্টের নিচে বসে পড়ল। অঝরে পানি পড়ছে চোখ দিয়ে, কেন কাঁদছে জানা নেই। বাবা মায়ের কান্না দেখে, তাদের কষ্ট দেখে, না নিজে রিজেক্ট হয়েছে তাই। রুহানি সবেমাত্র অনার্সে অ্যাডমিশন নিয়েছে। বাবা একদিন ডেকে বলল, ওর বিয়ে ঠিক করা, তাই ও যেন খেলার বসেও কাউকে মন দিয়ে বসে না থাকে। ভার্সিটিতে হাসি আনন্দ যা খুশি করুক, কিন্তু প্রেম ভালোবাসায় যেন না জড়ায়। রুহানিও কখনো প্রেম ভালোবাসায় জোড়ায়নি। আহিলের ছবি দেখে অপছন্দ করার মতো কিছু পায়নি। একদিন শুধু আহিলের সাথে কথা বলেছিল ওর স্বাধীনতা চাই। যখন বিয়ে হবে তখনই যেন কর্তৃত্ব দেখায়, এর আগে নয়। তারপর রুহানি নিজের মতো থেকেছে। এত কিছুর মধ্যে ওর বিয়ে ঠিক, এটা মাথায় কখনো আসতো না। কিন্তু ওর বাবা মার অপেক্ষা ছিল শুধু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, তারপর ধুমধামে ওর বিয়ে দেবে। চারদিক নীরব নিস্তব্ধ, শুনশান নীরবতা ঘিরে ধরেছে। মাঝে মাঝে দু একটা রিকশা টিং টং বেল বাজিয়ে যাচ্ছে। রুহানি মাথা দু হাঁটুতে ভর করে ল্যাম্পপোস্টের নিচে বসে আছে। হঠাৎ করে শা শা করে একটা গাড়ি বাতাসের বেগে চলে গেল। রুহানির গায়ে ঝাপটা বাতাস লাগতেই মাথা তুলে বসল। ওর কেমন ভয় ভয় লাগছে। রাস্তাটা অনেক শুনশান, আশেপাশে কেউ নেই। রুহানি উঠে দাঁড়িয়ে এক দৌড়ে গেটের ভেতরে ঢুকে গেল। এমনিতেই অন্ধকারে ভয় লাগে, তার উপর এমন গা ছমছমে পরিবেশ। রুহানি সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। দরজা খোলা ছিল, তাই ভেতরে ঢুকতে সমস্যা হল না। রুহানি নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। রুমের লাইট অফ। গাঢ় অন্ধকারে ওর জীবনের সুন্দর দিনগুলোর কথা ভাবছে, যা এখন অতীত ছাড়া কিছুই না। দরজা খোলার শব্দে রুহানি চোখ বন্ধ করে ঘুমের ভান করল। জানে ওর মা এসেছে। রুমের লাইট অন করাই রুহানির চোখে আলো এসে বিঁধল। রুহানি চোখ কুঁচকে ভালোভাবে বন্ধ করে নিল। ওর মা ওর কাছে এসে বলল, রুহানি, ঘুমিয়ে পড়েছিস? রুহানি কোনো সাড়া শব্দ দিচ্ছে না। ওর মা ওর সাড়া শব্দ না পেয়ে ওর কপালে হাত দিল। মেয়েটা এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল, ডাকব? রুহানির মা ডাকতে গিয়েও থেমে গেল। রুহানির মাথায় হাত বুলিয়ে বলল, আমার রাজকন্যাটা এমন কপাল নিয়ে জন্মালো। সারা জীবন কি এভাবেই কাটবে ওর জীবন? আল্লাহ, ওর জন্য কাউকে পাঠাও যে ওর কষ্টগুলো অনুভব করতে পারবে, ওর দুঃখগুলো দূর করার আপ্রাণ চেষ্টা করবে। রুহানির মা কিছুক্ষণ আদর করে চলে গেলেন, কিন্তু রুমের লাইট অফ করলেন না, দরজাও বন্ধ করলেন না। মা যেতেই রুহানি চোখ মেলল। ওর চোখ থেকে গাল বেয়ে পানি পড়ার আগেই মুছে নিল। উপুর হয়ে শুয়ে বালিশে মাথা রেখে চোখ মেলে রাখল। দীর্ঘশ্বাস ছাড়ল। জীবন যেন দীর্ঘশ্বাসময়। কিছুক্ষণ পরে পায়ের শব্দ পেল। ওর ঘরের দিকে পায়ের শব্দটা প্রখর হচ্ছে। রুহানি আবারও চোখ বন্ধ করে নিল। ওর মা খাবার নিয়ে এসেছেন। বেড সাইড টেবিলে আস্তে করে রাখলেন। পানি ঢেলে গ্লাস এনে রাখলেন। সব খাবার ডেকে রেখে রুমের লাইট অফ করে দিলেন। তারপর দরজা বন্ধ করে চলে গেলেন। আজকে রুহানির ক্লাস নেই। রুহানকে স্কুলে পৌঁছে দিয়ে গাড়ি ওদের আগের বাড়ির দিকে ঘোরাল। রুহানি গাড়ি থামিয়ে গ্লাস খুলে দূর থেকে বাড়িটা দেখছে। ছাদের দিকে তাকিয়ে আছে। পুরনো স্মৃতিরা জেগে উঠছে। ছাদে কত পার্টি করেছে, বৃষ্টিতে ভিজেছে, জ্যোৎস্না বিলাস করেছে। রুহানি নিজের অজান্তেই গাড়ি থেকে নেমে গেটের সামনে গিয়ে দাঁড়াল।
গেটের উপর হাত রাখল। ভেতরে যেতে ইচ্ছে করছে কিন্তু সাহস পাচ্ছে না। রুহানি হঠাৎ তাচ্ছিল্যের হাসি হাসল। যে বাড়িতে 21 বছর ধরে ছিল, হাঁটি হাঁটি পায়ে যেখানে বেড়ে উঠেছে, যেখানে জীবনের সুন্দরতম অধ্যায়গুলো কাটিয়েছে, যে বাড়ির পুরোটা জুড়ে অধিকার ছিল, আজ সেখানে পা রাখতে ভয় পাচ্ছে। সময় কতটা শক্তিশালী। রুহানি গাড়িতে গিয়ে বসল। কিছু একটা ভেবে গাড়ি স্টার্ট দিল। ফুল স্পিডে গাড়ি চলছে। রুহানি একটা বিলাসবহুল বাড়ির সামনে গাড়ি থামাল। তারপর কাউকে পরোয়া না করে বাড়ির ভেতরে ঢুকল। রুহানি ভেতরে গিয়েই জোরে জোরে চিৎকার শুরু করল। ওর চিৎকার শুনে 30-32 বছর বয়সী মহিলা বের হয়ে এলো। ওকে দেখে অবাক হয়ে বলল, রুহানি। রুহানির চোখ মুখ দিয়ে আগুন বের হচ্ছে। রুহানি রাগে দাঁতে দাঁত চেপে বলল, চিনতে পারছো তাহলে? মহিলাটি চুপ করে গেল। রুহানি চুপ থাকতে দেখে বলল, মামা কই? আমি মামার সাথে কথা বলতে এসেছি। ডাকো তাকে। রুহানির মামি ওর মামাকে ডাকল। তিনি রুহানিকে দেখে বিস্ময় প্রকাশ করে বলল, রুহানি। রুহানি চিৎকার করে বলল, খবরদার ওই নামে আমাকে ডাকবে না। আমি শুধু একটা কথা বলতে এসেছি, তুমি যা করেছো তার শাস্তি তুমি পাবে। ভয়ানক শাস্তি পাবে। তোমার উপর আল্লাহর গজব নাজিল হবে। প্রতারককে আল্লাহ ক্ষমা করেন না। রুহানি, কি বলছিস? মাথা ঠান্ডা কর। এখানে এসে বসো। বসার মতো সম্পর্ক তুমি রেখেছ? কি করে পারলে নিজের আপন বোনের সাথে এমন করতে? কি আশ্চর্য! আমি কি করেছি? কি করেছি বলবি তো? রুহানি তাচ্ছিল্য হেসে বলল, কি করেছ? তুমি কি করেছ সেটা এই মুহূর্তে তোমার ভেতরে গাইছে। তবুও জিজ্ঞেস করছ? কোনো মুখে জিজ্ঞেস করছ? বিন্দুমাত্র লজ্জা নেই তোমার? রুহানির মামা রাগ ফুটিয়ে গম্ভীর মুখে বলল, রুহানি এবার কিন্তু বেশিই হয়ে যাচ্ছে। আমি কিছু করিনি। তোদের ভুল হচ্ছে। রুহানি আবারও একটু হাসল। তারপর বলল, হাসালে মামা, তুমি কিছু করনি। তাহলে আমাদের এই বিপদে কোনো খবর নেওনি কেন? আমরা কি করছি, কোথায় আছি, কেমন আছি জানতে চাইলে না কেন? রুহানির মামা অন্যদিকে ঘুরে বলল, কারণ তোর মা সব সম্পর্ক শেষ করে দিয়েছে। বলেছে ওর কোনো ভাই নেই। ও মরে গেলেও যেন খোঁজ না করি। এমন সিরিয়াস মুহূর্তেও রুহানির মামার কথা শুনে হাসি পাচ্ছে। আর তোমার বোনের ছেলে মেয়ে? তাদের খোঁজ নিয়েছ? রুহানির মামা কথা বলছে না। ভেতরে ভেতরে রাগে ফেটে যাচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছে না। মামা, তুমি প্রতিহিংসার বশে যা করেছ তাতে তোমার ক্ষতি অনিবার্য। তুমি আমাদের নিঃস্ব করে আমাদের অভিশাপ কুড়িয়েছ। আল্লাহ যেন তোমাকে এর শাস্তি দেয়। আমার বাবা তোমার জন্য অনেক করেছে। আজ তুমি যা সবকিছু আমার বাবার উছিলায়। আর তার সাথেই বেইমানি করেছ। তাকেই পেছনে থেকে ছুরিটা মেরেছ। তুমি একটা প্রতারক। রুহানির 7 বছরের মামাতো ভাই এসে রুহানিকে বলল, আপু, তুমি আমার বাবাকে বকছ কেন? রুহানি চুপ না করে ওকে বলল, কারণ তোর বাবা একটা বেঈমান, নিমুখ হারাম। তোর বাবা জালিয়াতি করে আমাদের সব শেষ করে দিয়েছে। নিজের স্বার্থে একমাত্র বোন যে সবসময় সাপোর্ট দিয়েছে তাকে তার সন্তানসহ রাস্তায় নামিয়েছে। শুনে রাখো, তোর বাবা বেঈমান। রুহানির মামি ধমক দিয়ে বলল, তোমার স্পর্ধা দেখে অবাক না হয়ে পারছি না।
এতটুকু বাচ্চা ছেলেকে কি বলছো? সত্যি বলে ভুল করে ফেলেছি। আর আমার স্পর্ধা সম্পর্কে আপনি জানেন না? আমি কিন্তু সেই রুহানিই আছি। এই আপনিও আপনার পাপের শাস্তি পাবেন। স্বামীর পাপে যেমন সঙ্গী হয়েছেন তখন শাস্তি পাওয়ার জন্য তৈরি থাকুন। অগ্রিম বরবাদি মোবারক। রুহানি হনহন করে বাড়ি থেকে বের হয়ে গেল। রুহানির মামি ওর মামার দিকে তাকিয়ে বলল, তুমি কিছু বললে না কেন? রুহানির মামা মুচকি হেসে সোফায় বসে বলল, ছাড়ো তো, পাগল হয়ে গেছে। তাই কামড়াতে এসেছিল, কিন্তু কামড়ানোর জন্য দাঁত প্রয়োজন সেটা ভুলে গেছে এই এক রত্তি মেয়ে। রুহানি ড্রাইভ করছে আর ভাবছে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনেক টাকা প্রয়োজন, কিন্তু এত টাকা জোগাড় করবে কিভাবে? মুহূর্তেই ভাবল গাড়িটা বিক্রি করে দিবে। কিন্তু গাড়ি বিক্রি করলে রুহান স্কুলে যাওয়া বন্ধ করে দিবে। কিছুতেই স্কুলে যাবে না। আর গাড়ি বিক্রি করার পরও যদি কিছু প্রমাণ না করতে পারে, তাহলে শুধু শুধু টাকাগুলো নষ্ট হবে। রুহানি দ্রুত রেডি হয়ে দৌড়ে বের হচ্ছে। আজ অনেক লেট হয়ে গেছে। অনেক রাত পর্যন্ত মায়ের সাথে ঘরের কাজ করেছে, তাই ঘুমাতে দেরি হয়ে গেছে আর উঠতেও। রুহানি দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠছে। এক একজনের সাথে ধাক্কা লাগতেই সরি সরি বলে দৌড়াচ্ছে। আজ যে স্যারের ক্লাস সে খুব কড়া। 1 মিনিট লেটে ক্লাসে ঢুকতে দেয় না। রুহানি দৌড়ে এসেও শেষ রক্ষে করতে পারল না। স্যার ক্লাসে ঢুকে বই হাতে নিয়ে নিয়েছেন অলরেডি। রুহানি দরজার সামনে থেকে সরে গেল। জানালা দিয়ে অনেকেই ওকে দেখছে। নুশা টেক্সট করে জানিয়েছে সামনে এসে স্যারের 100 কথা শোনার চেয়ে বাইরে গিয়ে হাওয়া খা। স্যারের চোখে একবার পড়লে ডেকে ভেতরে নিবেন, তারপর অপমান করবেন, অতঃপর বের করে দিবেন। রুহানি ব্যাগের বেল্ট টানতে টানতে গাল ফুলিয়ে সিঁড়িতে বসে রইল। একা একা বোরিং লাগছে। ফোনটা বের করে কিছুক্ষণ ফেসবুকে টু মেরে বসে রইল। ফেসবুকও ভাল লাগছে না। আর সিঁড়ি দিয়ে কিছুক্ষণ পরপর ছেলে মেয়েরা দৌড়ে দৌড়ে যাচ্ছে, তাই বিরক্ত লাগছে। রুহানি হাই তুলতে তুলতে লাইব্রেরির দিকে যাচ্ছে। ওর খুব ঘুম পাচ্ছে। 2 হাত উঁচু করে আড়মোড়া ভেঙে লাইব্রেরিতে গেল। ক্লাস চলছে, তাই লাইব্রেরিতে মানুষের ভিড় নেই বললেই চলে, প্রায় ফাঁকা। রুহানি চেয়ার টেনে একটা বই বের করে বসে পড়ল। ফালাক ক্লাস শেষে লাইব্রেরিতে এসে টেবিলের উপর একটা মেয়েকে মাথা রেখে ঘুমিয়ে থাকতে দেখে। লাইব্রেরিতে কেউ ঘুমায়? স্ট্রেঞ্জ। ফালাক আরেকটু কাছে গিয়ে রুহানিকে দেখে মুখ দিয়ে বিরক্তিকর হাওয়া বের করে বলল, এর যে আরো কত কিছু দেখা বাকি আল্লাহ জানে। ফালাক একটা বই নিয়ে ইচ্ছে করে টেবিলের উপর ধপাস করে রাখল। রুহানি ঘুমের মধ্যে চমকে গিয়ে মাথা তুলল। তারপর ঘুম ঘুম চোখে ফালাককে দেখে চোখ থেকে ঘুম উবে যায়। ভালো করে তাকাল। ফালাক চোখ মুখ শক্ত করে ওর দিকে চেয়ে আছে। রুহানি কিছুটা লজ্জা পেল, তবে লজ্জাটাকে লুকিয়ে বিরক্তি নিয়ে বলল, বই রাখলে না বোম ছুড়লে? ফালাক চেয়ার টেনে বসে পড়ল। তারপর বলল, এটা ঘুমানোর জায়গা? বাড়িতে গিয়ে ঘুমাও। তোমার সমস্যাটা কই? আমার রাতে কম ঘুম হয়েছে, তাই একটু চোখ লেগে গিয়েছিল। আমি তো কাউকে ডিস্টার্ব করিনি। ফালাক ভাবছে তাই তো। এখন কি রিজন দেখাবে? ফালাক আমতা আমতা করে বলল, অন্য কেউ দেখলে তোমাকে লজ্জা দিত, তাই জাগিয়ে দিলাম। এটা আপনার জাগানোর নমুনা? ভালোভাবে জাগাতে পারতেন। রাতভর বয়ফ্রেন্ডের সাথে গল্প না করে ঘুমালে তো আর লাইব্রেরিতে এসে ঘুমানো লাগে না। রুহানি ক্ষেপে গিয়ে বলল,
আপনি জানেন আমি রাতভর বয়ফ্রেন্ডের সাথে গল্প করি? কমন সেন্স। ফালতু লোকের ফালতু কমন সেন্স। রুহানি উঠে দাঁড়িয়ে ব্যাগ কাঁধে নিয়ে বলল, আপনার সম্পর্কে ভালো মনোভাব পোষণ করেছিলাম কিন্তু আপনি তার যোগ্য না। রুহানি একা একা বিড়বিড় করতে করতে ক্লাসের দিকে যাচ্ছে। কখন যে চোখ লেগে গেল টেরই পায়নি। আর ফালাক সেই সুযোগের উত্তম ব্যবহার করল। নিজের উপর রাগ হচ্ছে সেদিন রনকের কথা শুনে ফালাকের প্রতি পজিটিভ একটা ধারণা এসেছিল, রেসপেক্ট করেছিল। সব ভুল মনে হচ্ছে। সময় নিজ গতিতে প্রবহমান। সুখ অথবা দুঃখ, সময় নিজের মতো চলতে থাকে। কারো সুখে হিংসা করা কিংবা কারো দুঃখে ব্যথিত হওয়া সময়ের কাজ নয়। সময়ের কাজ শুধু বয়ে চলা। রুহানির দুঃখময় জীবনও বয়ে চলছে। সময় ওর জীবনকে আরও কঠিন রূপ দিয়েছে। প্রতিনিয়ত কঠিন সংগ্রামের দিকে ধাবিত করছে। রুহানি বেশ চিন্তিত ভঙ্গিতে ক্লাস শেষে বের হচ্ছে। আনমনে হাঁটছে। ওদের সংসারে টানাপোড়েন শুরু হয়ে গেছে। এমন দুর্দিন যে দেখতে হবে তার সংশয় আগেই করেছিল। কিন্তু অভাব যে এত ভয়ানক তা বুঝতে পারেনি। আজ এই অভাব শব্দের অর্থ উদ্ধার করতে পারছে। ভার্সিটি ট্যুরে যাওয়ার জন্য সবাই উচ্ছ্বাসিত। ট্যুরকে আনন্দদায়ক আর স্মৃতিবহুল করার তোড়জোড় আয়োজন চলছে। ফালাককে লিস্ট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। রনককে দেখে ফালাক হাতের খাতা কলম রেখে ওকে ডাকল। রনককে দেখে মনে হচ্ছে তাড়াহুড়োর মধ্যে আছে। রনক ফালাককে দেখে এগিয়ে এল। ফালাকও নিজ জায়গা থেকে এগিয়ে গেল। জি ভাই, কিছু বলবেন? এত তাড়াহুড়োয় কোথায় যাচ্ছ? তুমি কি ট্যুরে যাবে না? রনক ফালাকের কথা শুনে মুচকি হাসল। তারপর বলল, আমার মতো নিম্নবিত্তদের জন্য ট্যুর শব্দটা বিলাসিতা ছাড়া কিছু না। আর এসবে আমার কোনো আগ্রহও নেই। হাজার হাজার টাকা দিয়ে ট্যুরে যাওয়ার চেয়ে পরিবারের সাথে বসে একবেলা ভালোমন্দ খাওয়া আমার কাছে অধিক তৃপ্তিদায়ক এবং সুখকর। ফালাক রনকের কথা শুনে স্নিগ্ধ হেসে কাঁধে হাত রেখে বলল, সব সময় এমন থেকো। পরিবারের মুখ উজ্জ্বল করো। সুদিন আসবেই। ধন্যবাদ ভাই। আমাকে এখন যেতে হবে, টিউশনি আছে। আচ্ছা আচ্ছা যাও, তোমাকে আর ধরে রাখব না। রনককে বিদায় দিয়ে ঘুরতেই রুহানিকে দেখল। ও কি জানি ভাবতে ভাবতে হাঁটছে। ওর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। রুহানি কি নিয়ে এত চিন্তিত? ফালাক এগিয়ে সামনের দিকে গেল। হঠাৎ রুহানির বন্ধুরা রুহানিকে ঘিরে ধরে। ফালাক একপাশে দাঁড়িয়ে গেল। রুহানি আচমকা সবাইকে একসাথে দেখে কিছুটা অবাক হল। ওদের চোখ মুখের উচ্ছ্বাস দেখে বুঝল ওরা কোনো কারণে খুব খুশি। কি রে, তোরা একসাথে ঘিরে ধরলি কেন? আর এত খুশি দেখাচ্ছে কেন? আমরা ট্যুরে যাচ্ছি আর খুশি হব না? গতবার কত মজা করেছি। প্রতিবারের মতো এবারও খুব মজা করব। ওহ আচ্ছা, ট্যুর নাকি? জানতাম না। রুহানির কথা শুনে সবাই অবাকের সপ্তকাশে। ট্যুরের কথা ও জানে না, এটা কি করে সম্ভব? রুহানি, তুই জানিস না? দিন দিন তুই এমন নিরামিষ হয়ে যাচ্ছিস কেন? কেমন দ্রুত বদলে যাচ্ছিস। কোনো কিছুরই দেখছি খবর রাখিস না। যাই হোক, ট্যুরের জন্য সব প্ল্যানিং কিন্তু তোকেই করতে হবে। রুহানি শুকনো হেসে বলল, প্ল্যানিং? এবার আমার যাওয়া হচ্ছে না রে। তোরা প্ল্যানিং করে নে। আর খুব মজা করিস। আমি আসছি। ওর বন্ধুরা ওর কথা শুনে বাকরুদ্ধ। রুহানি ট্যুরে যাবে না।
যে মেয়ে সবসময় উচ্ছ্বাস প্রকাশ করে আজ সে নির্লিপ্ততা ভাবে বলছে যাবে না। রুহানি চলে যেতে চাইলে ওর পথ আগলে জিজ্ঞেস করে, রুহানি কি হয়েছে তোর? কেন যাবি না? তুই ইদানিং এমন করছিস কেন? কেমন চুপসে যাচ্ছিস? যে মেয়ে ট্যুর নিয়ে সবসময় এক্সাইটেড থাকে, এটা সেটা প্ল্যানিং করে, আর আজ ট্যুরের কথা শুনে বলছিস যাবি না কেন? আসলে আমার ইচ্ছে করছে না যেতে। সব সময় সব মানুষ কিংবা মানুষের ইচ্ছে মানসিকতা এক থাকে না। তোরা যা প্লিজ। তুই না গেলে আমরা কি করে যাই? তোকে ছাড়া আমরা ট্যুরে গিয়ে মজা করতে পারবো? রুহানি হালকা হেসে বলল, কেন পারবি না? আমি যাচ্ছি না তো কি হয়েছে, সবাই তো যাচ্ছে। সবার সাথে দেখবি খুব মজা করবি, আমার কথা মনেও পড়বে না। কিন্তু রুহানি থামিয়ে দিয়ে বলল, প্লিজ জোর করিস না। আমি যাচ্ছি না। রুহানি আর কিছু বলার সুযোগ দিল না। ফালাক সবটাই শুনল। ফালাক কেন জানি চাইছে রুহানি ট্যুরে যাক, কিন্তু রুহানি নিজেই চাইছে না। নুশা রুহানির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। রুহানি কিছুই বুঝতে পারছে না এভাবে টানাটানি করছে কেন। রুহানিকে একটা রুমে নিয়ে কতগুলো ছেলে বসে আছে তাদের সামনে নিয়ে গেল। রুহানি ভালো করে দেখল সেখানে ফালাকও আছে। ওরা কি একটা লেখালেখি করছে। নুশা রুহানিকে দেখিয়ে বলল, রুহানির নাম লিখুন, 3rd ইয়ার, ইকোনমিক গ্রুপ। রুহানি নিজের হাত ছাড়িয়ে বলল, আমার নাম কেউ লিখবে না। আমি যাচ্ছি না। নুশা তুই কিন্তু। রুহানি তুই যাবি। আমি বলছি আমি যাব না। রুহানি নুশার হাত ধরে একপাশে নিয়ে গিয়ে বলল, কেউ না জানুক, তুই তো জানিস আমি কেন যাব না। তবুও কেন এমন করছিস? আমি কিসের মধ্যে আছিস তুই জানিস না? এই মুহূর্তে আমার একটা জব প্রয়োজন। আর আমি ড্যাং ড্যাং করতে করতে ট্যুরে যাব? ট্যুরে যাব, টাকা পাবো কই? রুহানি টাকা নিয়ে তুই ভাবছিস কেন? আমি আছি তো। আর মানুষের জীবনে অনেক সমস্যা থাকে, তার মানে এই নয় সে আনন্দ করতে পারবে না, নিজের মতো সময় কাটাতে পারবে না। রুহানি নুশার দিকে তাকাল। তারপর হালকা হাসল, অদ্ভুত হাসি। নুশা রুহানির হাসি দেখে অবাক চোখে চেয়ে আছে। এখন তোর টাকায় আমাকে ট্যুরে যেতে হবে, তাই তো? দয়া দেখাচ্ছিস? নুশা ওর কথা শুনে কটাক্ষ দেখিয়ে বলল, সব কথাকে তেরা বেঁকা না করলে তোর হয় না? আচ্ছা, তুই যখন রেস্টুরেন্টে খাওয়ার বিল দিতি তখন দয়া দেখাতি, আর যখন শপিং করতে যেতাম তুই বিল দিয়ে বলতি এটা আমার পক্ষ থেকে গিফট, তখনও দয়া দেখিয়েছিস? এতদিন যাবৎ দয়া দেখিয়েছিস, অথচ আমি সেটাকে বন্ধুত্ব আর বন্ধুর দেওয়া উপহার ভেবেছি। তুই আমাকে এতভাবে দয়া দেখিয়েছিস? রুহানি নুশার চোখের দিকে তাকিয়ে থমকে গেল। নুশা আবারও বলল, আজ যখন আমি সামান্য একটা ট্রিপের টাকা দিতে চাইছি তখন তুই দয়া শব্দটা আনছিস? রুহানি ইনোসেন্ট ফেস করে বলল, আচ্ছা আচ্ছা সরি। কিন্তু নুশা ব্যাপারটা তেমন না। তুই আসলে বুঝতে পারছিস না। নুশা রুহানিকে রেখে ওদের সামনে যেতে যেতে বলল, আমি বুঝতে চাই না। তুই যাচ্ছিস ব্যাস। ইভান ওর নামটা লিস্টে অ্যাড করত। রুহানি এসে বাধা দিয়ে বলল, এই না, আমি যাচ্ছি না, সো আমার নাম যেন লিস্টে না উঠে। ফালাক রুহানির নাম লিখেও কেটে দিল। মনে আবারও অভিমান জড়ো হল। অভিমানের প্রেক্ষিতে ওদের দুজনের কথা কাটাকাটির দিকে চেয়ে বিরক্তি নিয়ে বলল, এক্সকিউজ মি, কি তামাশা শুরু করেছ তোমরা?
নাম লিখতে বলছো আবার কাটতে বলছো? একজন যাবে না তাকে শুধু শুধু জোর করার তো আর মানে হয় না। যদিও এটা তোমাদের পার্সোনাল ব্যাপার তবুও বলতে বাধ্য হলাম কারণ এছাড়াও আমাদের আরও অনেক কাজ আছে। সব দায়িত্ব আমাদের উপর পড়েছে, তাই প্লিজ বাইরে যাও আর ঠিক করো যাবে কি না তারপর এসো। নুশা রুহানির দিকে চেয়ে বলল, ঠিক আছে তোকে যেতে হবে না। আমিও যাচ্ছি না। তারপর হনহন করে বের হয়ে গেল। রুহানি একবার ফালাকের দিকে তাকালো। তারপর নুশার পেছনে পেছনে চলে গেল। ফালাক হাতের ফোনটা উঁচু করে ওদের দেখিয়ে বলল, আমার একটা ইম্পর্টেন্ট কল করতে হবে। কিছুক্ষণের মধ্যেই আসছি, হিসাবটা এগিয়ে নেও। ফালাক দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেল। রুহানি নুশাকে ডাকছে কিন্তু নুশা শুনছে না। ফালাক দৌড়ে গিয়ে রুহানির হাত ধরে আটকে দিল। রুহানি হা করে হাতের দিকে চেয়ে আছে। ওর চোখ যেন কোঠর থেকে বেরিয়ে আসবে। ফালাক সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বলল, সরি, তোমাকে থামানোর জন্যই এটা করেছি। আমি কিছু কথা বলবো, একটু শোন প্লিজ। রুহানি নুশাকে গাড়িতে ওঠে চলে যেতে দেখল। তারপর সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে ফালাকের দিকে চেয়ে বলল, কি বলবে? আমি তামাশা করি এটাই তো? যাব না বলে ঢং করছি, তাই না? ফালাক ভ্রু চুলকে বলল, ঠিক তা না। আমার মনে হচ্ছে তোমার কোনো প্রবলেম আছে, তাই যেতে পারছো না। তোমার কি প্রবলেম জানি না, তবে একটা কথা বলবো, যদি সম্ভব হয় তবে যাওয়ার চেষ্টা করো। এতদিনে যা বুঝেছি তোমার বন্ধুরা তোমাকে অনেক ভালোবাসে, তোমার উপর অনেক ডিপেন্ড করে। তুমি না গেলে ওদের আনন্দ মাটি হয়ে যাবে। ওরা গেলেও ঠিকমতো আনন্দ করতে পারবে না। আগের বারের স্মৃতিগুলো ওদের বারবার আটকে দেবে। তাই প্লিজ যদি পারো একটু চেষ্টা করে দেখো। রুহানি জানে ফালাক যা বলছে ঠিক বলছে, কিন্তু আপনি এত অনুরোধ কেন করছেন? ফালাক রুহানির দিকে চোখ তুলে তাকাল। রুহানি খেয়াল করল কেমন অদ্ভুত সে দৃষ্টি। গভীর কিছুর নিদর্শন, মাদকতায় পূর্ণ সে চাহনি। রুহানি চোখ নামিয়ে নিল। ফালাক স্নিগ্ধ হেসে বলল, ঠিক জানি না। রুহানি আবারও ফালাকের দিকে তাকাল। তারপর চোখ নামিয়ে নিচু স্বরে বলল, ভেবে দেখব। আসছি। রুহানি ফালাকের দিকে আরেকবার তাকাল। তারপর সামনের দিকে অগ্রসর হল। ফালাক রুহানির এমন কুলকুল বিহেভ দেখে কিছুটা হতবাক হলেও বেশ খুশি। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে নিজের মাথার চুলগুলো এলোমেলো করে আবারও দৌড়ে ওই রুমে চলে গেল। রুহানি বাড়ি ফিরে মায়ের রুমে উকি দিল। ওর বাবা ঘুমাচ্ছে, মা রুমে নেই। রুহানি কিচেনের দিকে গেল। ওর মা রান্না করছে, ওড়না দিয়ে কপালের ঘাম মুছছে। রুহানি মাকে ভালো করে দেখল। এই কয়েক মাসেই যেন অন্য মানুষে পরিণত হয়েছে। কি ছিল আর কি হয়ে গেছে। চেহারায় সেই উজ্জ্বলতা নেই, কেমন নেতিয়ে গেছে। রুহানির মা রুহানিকে দেখে বলল, কি রে, কখন এসেছিস? দাঁড়িয়ে আছিস কেন? রুহানি ভেতরে গিয়ে বলল, এই তো মাত্রই এসেছি। এসেই রান্নাঘরে এসেছিস কেন? খিদে পেয়েছে? রুহানি আমতা আমতা করে বলল, না, আসলে একটা কথা বলতে এসেছিলাম। হ্যাঁ বল। রুহানির নিচু স্বর আর মাথা নিচু করে বলা কথায় ওর মার একটু ডাউট হলো। কি রে বল। আসলে ভার্সিটিতে ট্যুর, আমি যেতে চাচ্ছিলাম। রুহানির মার বুঝতে বাকি নেই মেয়ের আপাতত এক টুকরো শান্তি প্রয়োজন, যার জন্য মরিয়া হয়ে উঠেছে।
রুহানির মাও চায় মেয়ে কিছুদিনের জন্য একটু নিজের মতো হাসি খুশি থাকুক, একটু শান্তিতে থাকুক। এইসবের মধ্যে তো কম কষ্ট সহ্য করছে না। রুহানির মা ওর মাথায় হাত দিয়ে বলল, ঠিক আছে যাবি। কত টাকা লাগবে? রুহানি মাথা তুলে আলতো হেসে বলল, টাকার ব্যবস্থা হয়ে গেছে। এখন শুধু বাবা হ্যাঁ বলুক। তোর বাবা না করবে না, বরং খুশি হবে। কিছুদিন তো এই দুর্বিষহ জীবন থেকে দূরে থাকতে পারবি। রুহানির মুখ কালো মেঘে ঢেকে গেল। তারপর মাকে সান্ত্বনা দিয়ে বলল, ট্যুর থেকে ফিরে আমি জবের ব্যাপারে ভাবব। এভাবে আর কতদিন? আমি যা পড়াশোনা করেছি তাতে ভালো জব না হলেও ছোটখাটো একটা জব পেয়ে যাব। তুমি একদম ভেবো না। রুহানির মা হালকা হেসে বলল, না ভাবি না। তুই এসব বাদ দিয়ে ট্যুরের প্ল্যান কর। যা আগে ফ্রেশ হয়ে নে। রুহানি রুমে গিয়ে নুশাকে প্রথমে টেক্সট করল, আমি ট্যুরে যাব, তুই ব্যবস্থা কর। বাড়িতে পারমিশন পেয়েছি। রুহানি বিছানার উপরে ফোনটা রেখে ফ্রেশ হতে গেল। নুশা টেক্সট পড়তেই ওর ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফুটল। চলবে।